नमस्कार আমি অনির্বাণ বাংলার রাজনীতিতে আপনাকে স্বাগত। বন্ধুগণ, আপনাদের সামনে এসে ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে যে কথাগুলি বলি তার অনেকটাই আমার জীবন দিয়ে অনুভব করা এবং শেখা। আজকে যে ঘটনার বিবরণ দিতে যাচ্ছি সবটাই আমার চোখের সামনে দেখা, আমার অনুভব থেকেই বলা। আজকে আপনাদেরকে দুটি ঘটনা বলবো। দুটি ঘটনা দুটি ভিন্ন সময় কিন্তু একই উপায়ে, তার ধরন একই, তার রাজনৈতিক মনোকাঙ্ক্ষাও একই, শুধু দুটি ভিন্ন দল এখানে কাজ করছে। সময় বদলে গেছে, সময়ের সঙ্গে সঙ্গে মানুষ স্মার্ট হয়েছে, স্মার্টফোন এসছে, তো কাজের ধরনও বদলে গেছে। প্রথম ঘটনাটি বলছি, তখন সাল 94-95, তখন চারদিকে এত আরবানাইজেশন হয়নি, গ্লোবালাইজেশনের এফেক্ট এসে আমাদের উপরে পড়েনি। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতেই গ্রাম্য সংস্কৃতি বজায় ছিল। গ্রামে গ্রামে তখনও বিদ্যুতের আলো পৌঁছায়নি। তখন শুধু সরকারি কর্মচারীদের বাড়িতে ল্যান্ডলাইন ফোন থাকতো, আর কারো বাড়িতে ফোন থাকতো না। আর গ্রামে গ্রামে সরকারি কর্মচারীর সংখ্যা খুবই কম ছিল। সেই সময়ে ভোটের আগের দিন রাতে সেই বিদ্যুৎবিহীন গ্রামের রাস্তায় রাস্তায় সিপিএমের হারমাদ বাহিনী এবং সিপিএমের কূটনীতিক বাহিনী একসঙ্গে বেরিয়ে পড়তো রাস্তায়। প্রত্যেকটি বাড়িকে তারা টার্গেট করে তারা তাদের অপারেশন শুরু করতো বিভিন্ন উপায়ে, সবার জন্য এক উপায় নয়। আজকে ভয় দেখানো উপায়টি বলবো না, আজকে সিপিএমের কসম খাওয়ার উপায়টি বলবো। সিপিএমের কর্মীরা ভোটার লিস্ট নিয়ে বসে চিহ্নিত করে নিতেন কোনগুলি শিওর শট তাদের ভোটার, তাদেরকে আলাদা করে দিতেন। কোনগুলো শিওর শট তাদের ভোটার নয়, তাদেরকে আলাদা করে দিতেন। এবং কোন ভোটারগুলো সন্দেহজনক ভোটার সেগুলো আলাদা করে দিতেন। আরও দুটো জিনিস আলাদা করতেন, কোন ভোটাররা বাড়িতে নেই এবং বাড়িতে থাকা ষাটোর্ধ্ব অক্ষম ভোটারদেরও আলাদা করে রাখতেন। তারা প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা আলাদা লিস্ট করতেন। অক্ষম, পঙ্গু বা মাথা কাজ করে না বা শারীরিক কোনো অংশ কাজ করে না, এই ধরনের ভোটার একটা আলাদা লিস্ট করতেন। যারা বাড়িতে নেই সেই ধরনের ভোটার আলাদা লিস্ট করতেন। যারা শিওর শট তাদের ভোটার সেই ধরনের ভোটার আলাদা লিস্ট করতেন। এবং যারা শিওর তাদের ভোটার নয় তার একটা আলাদা লিস্ট হতো। আর এবং যে ভোটারগুলো সন্দেহজনক, মানে কোন দিকে ভোট দেবে, খুব চালাক ভোটার, বোঝা যাচ্ছে না, সেই ভোটারগুলো আলাদা লিস্ট করতেন। আজকে সিপিএমের সেই পার্সোনালাইজড ভোটার লিস্টের কথা বলছি। যারা সন্দেহজনক ভোটার তাদের ভোট কী করে সিপিএম গ্যাদার করতো তাদের কথা বলছি। সেই বিদ্যুৎবিহীন গ্রামের রাস্তায় সিপিএমের কর্মীরা এবং সিপিএমের কূটনীতিক বাহিনী একসঙ্গে বেরিয়ে পড়তেন এবং সেই সন্দেহজনক ভোটারদের তালিকাটি বার করে তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি যেতেন। বাড়িতে গিয়ে দেখা যেত অনেকে রাতের খাবার খেতে বসেছে, আবার দেখা যেত অনেকে মশারিটা নিয়ে শুয়েও পড়েছে। যারা মশারিটা নিয়ে শুয়ে পড়েছে মা বাবাকে তুলে মশারির বাইরে বসে বেশ কিছুক্ষণ বসে অনুরোধ উপরোধ করতে থাকতেন যে দিদি কালকে যেন ভোটটা আমাদের দেওয়া হয়, কালকে যেন ভোটটা আমাদের দেওয়া হয়। তো ওপার মশারির ভেতর থেকে যখন উত্তর আসছে ঠিক আছে দাদা আপনাদেরকেই ভোট দেবো, আপনাদেরকেই ভোট দেবো, কিন্তু তাতেও তারা মানতে চাইতেন না। তখন তারা তাদের ঘুমন্ত ছেলেটির বা মেয়েটির মাথায় হাত রেখে বলতেন যে ছেলের মাথায় বা মেয়ের মাথায় দিব্যি দিয়ে বলো আমাদের ভোট দেবে। মানুষ সেরকম করতে চাইতো না প্রথম। কেউ যদি বাড়ির দাওয়ায় এসে বসে থাকে এবং রাতের ঘুমটিকে নষ্ট করতে চায়, এবং তখন তারাও বিরক্ত হয়ে তাদের বাচ্চাদের মাথায় হাত রেখে দিব্যি খেয়ে বলতেন ঠিক আছে দাদা আমার বাচ্চার মাথায় হাত দিয়ে বললাম আমাদের ভোট আপনাদেরকেই দেবো কালকে। তারপরে সিপিএম কর্মীরা নিশ্চিন্ত হয়ে সেই বাড়ি থেকে বেরোতেন। জানতেন গ্রাম বাংলার সহজ সরল লোকগুলো যে কথাটি বলেছে, যে দিব্যিটি খেয়েছে সেটি তারা মানবে, তারা নিশ্চিন্তে বাড়ি থেকে বেরোতেন। কিছু বাড়িতে গিয়ে বসে থাকতেন, তখন দেখা যেত তারা সান্ধ্য ভোজন করছে, রাতের খাবার খাচ্ছে। তখন রাতের খাবার খাওয়ার মুখে তারা গিয়ে বলতেন দিদি বা দাদা আপনাদের ভোটটি আমাদের দেবেন। তো বারবার অনুরোধ উপরোধ করতেন। শেষে তারা যখন বলতো যে হ্যাঁ ঠিক আছে দাদা আপনাদেরকেই ভোট দেবো, আপনাদের চিন্তা করতে হবে না, আপনারা যান এবার আসুন, কিন্তু তাতে কাজ হতো না। তখন তারা কি করতেন যে আপনি ভাত হাতে নিয়ে ভাতের দিব্যি দিয়ে বলুন তো আপনি আমাদের ভোট দেবেন। তখন সিপিএমের সেই বাহিনীর সামনে সে বাড়ির কর্তা বা গিন্নিকে ভাত হাতে নিয়ে দিব্যি করে বলতে হতো ঠিক আছে দাদা আমি আমার ভাতের দিব্যি দিয়ে বলছি যে কালকে আমাদের ভোট আপনাদেরকেই দেবো। তখন তারা নিশ্চিন্ত হয়ে তারা ওই বাড়িটি থেকে বেরোতেন। তারা জানতেন সাধারণ গ্রাম বাংলার একজন সাধারণ মানুষ যখন ভাত হাতে নিয়ে দিব্যি দিয়ে বলেছে তখন ওই ভোট নিশ্চিত সিপিএমেই পড়বে, ওই নিয়ে আর চিন্তা নেই। এবং হতেও তাই। যারা পুরনো লোক আমার ভিডিওটি দেখছেন তারা বুঝতে পারবেন এই কথাগুলো
কতটা অক্ষরে অক্ষরে সত্যি। এবং যারা নতুন ছেলেমেয়েরা আজকে আমার ভিডিওটি দেখছেন, তারা আপনাদের বাবা কাকাকে বা দাদুকে জিজ্ঞেস করবেন যে আজকে একটি ভিডিও দেখলাম, এরম এরম কি সিপিএমের সময় হতো, তখন তারাই আমার এই ভিডিওটির সত্যতা বলে দেবে। এরপরে মাঝখানে কেটে গেছে 30টা বছর। এইভাবে বিভিন্ন পন্থায় ভয় দেখিয়ে ভোট লুট করার একটা প্রবণতা পশ্চিমবাংলার বুকে কিন্তু রয়েই গেছে। আজকে তৃণমূলের সুপ্রিমো বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই পন্থাই কিন্তু অবলম্বন করে চলেছেন। অর্থাৎ রাম শ্যাম দণ্ডভেদ, যেখানে যা করার তারা কিন্তু করছেন। তো আজকে ভোট চুরির বা ভোট ডাকাতির একটা স্মার্ট উপায় বার করেছে তৃণমূলের নেত্রী, যেটা আমরা গত পঞ্চায়েতে অর্থাৎ 2023-এর পঞ্চায়েতে আমরা কিন্তু দেখেছি, লোকসভাতেও বিভিন্ন জায়গায় লাগু হচ্ছে। টিএমসি কর্মীরাও আজকে সেই একই রকম লিস্ট তৈরি করছে যে কোন ভোটারগুলো সন্দেহজনক ভোটার, সেই ভোটারগুলোকে আলাদা করে ভোট দিতে যাওয়ার আগে টিএমসি কর্মীদের যে ক্যাম্প থাকে, সেই ক্যাম্পে বসে তাদের কাছ থেকে দুটো ওয়াদা করে নাও। কীরকম? এদের মধ্যে একদল লোক নিজের ছোট্ট স্বার্থসিদ্ধির জন্য নিজের ভোটটি বিক্রি করে। এটি শুধু তৃণমূল কর্মীদের দোষ নয়, যে ব্যক্তি ভোট বিক্রি করছেন তারই দোষ বলতে হবে। যার এই ভোট নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু সেরকম একটি সন্দেহজনক ব্যক্তি, যে কোথায় ভোট দেবেন কে বোঝা যাচ্ছে না, সেরকম একটি ব্যক্তি যখন ভোট দিতে যাচ্ছেন, তখন তৃণমূলের নেতারা তাকে ধরে বলছেন তুমি কোথায় ভোট দেবে। তারা ধরেছে, তাদেরকেই বলছে ঠিক আছে তোমাদেরকেই ভোট দেবো। তখন তারা তাদের সেই কথায় বিশ্বাস করছেন না, বলছে ভোট দিয়ে আসলে তোমাকে 500 টাকা দেবো। কিন্তু আমরা বুঝবো কী করে, বা ভোট দিয়ে আসলে আজকে সন্ধ্যার ব্যবস্থাটা তোমার করে দেবো। তো আমরা বুঝবো কী করে তুমি আমাদেরকে ভোট দিয়েছো? তখন উনি নিজেই জিজ্ঞেস করেন কী করে বুঝবো বলো, কারণ লোকটি একটু লোভী লোক। তখন উনি নিজেই জিজ্ঞেস করবেন তা তোমাদের কী করে বিশ্বাস করাবো, তোমাদের ভোট দিলেও যদি বিশ্বাস না করো তাহলে আমি তোমাদেরকে কী করে বিশ্বাস করাবো। তখন তৃণমূলের নেতাটি বলছেন যখন ভোট দেবে তখন ফোনের ক্যামেরা অন করে ফোনটি পকেটে রেখে দেবে, যাতে ক্যামেরাটি বাইরের দিকে থাকে এবং তুমি কোথায় ভোট দিচ্ছ সেটি যেন দেখা যায়। সেই রেকর্ডটি এনে আমাদেরকে দেখাবে, তুমি 500 টাকা নিয়ে যাবে বা আজকের সন্ধ্যার খরচ নিয়ে যাবে। এই পদ্ধতিতে আমাদের চোখের সামনে একদল লোকের ভোট হয়েছে 2023-এর পঞ্চায়েত ভোটে। এবং যে লোকটি লোভী নয়, সেরকম একটি সন্দেহজনক ভোটার যখন তারা ধরছেন, দাদা আজকে আপনার ভোটটি আমাদেরকে দেবেন, তখন সামনে যে ধরেছে ঠিক আছে দাদা আপনাদেরকে ভোট দেবো, বলছে দাদা কী করে বিশ্বাস করবো যে আপনি আমাদেরকে ভোট দেবেন, আপনি তো ওদিকের লোক, ওদিকে ভোট দিয়ে দিতে পারেন, বিজেপিকে ভোট দিয়ে দিতে পারেন বা সিপিএমে ভোট দিয়ে দিতে পারেন। বলছে দাদা তোমাদেরকেই ভোট দেবো, কী করে বিশ্বাস করাবো। তখন সেই একই পন্থা অবলম্বন করছেন, যে তুমি তোমার ফোনের ক্যামেরাটি ভিডিও চালু করে ফোনটি পকেটে রাখবে, ক্যামেরাটা যেন বাইরের দিকে থাকে এবং তুমি কোথায় ভোট দিচ্ছ এসে দেখাবে আমাদেরকে। এবং গ্রাম বাংলার সেই সাধারণ মানুষ, কোনো যারা ঝুট ঝামেলার মধ্যে যেতে চান না, তখন যারা শাসক দল আছে তাদেরকে খুশি রাখার জন্য, চলো বিশ্বাস দেওয়ার জন্য, চলো ওরা যেভাবে বলছে সেভাবে করি, সেভাবে করে ভোটটি দিয়ে এসে তাদের কিন্তু ভিডিওটি দেখাতেন এবং দেখিয়েছেন এবং এখন দেখাচ্ছেন। এই ঘটনা কিন্তু কোনো মন গড়া ঘটনা নয়, আমার নিজের চোখে দেখা ঘটনা। তো সময়ের সঙ্গে সঙ্গে স্মার্টফোন এসছে, আজকে স্মার্ট উপায়ে ভোট হচ্ছে, স্মার্টফোনের মাধ্যমে কীভাবে ভোট চুরি হচ্ছে, এই ব্যাপারটিও বিরোধী দলগুলোর লক্ষ্য রাখা দরকার এবং এই নিয়ে নির্বাচন কমিশনে তাদের যাওয়া উচিত। যখন মানুষ ভোট দিতে যাবে তখন কোনো স্মার্টফোন নিয়ে বুথে ঢোকা যাবে না, এরকম কিছু বিধি আনা দরকার। নাহলে এই জিনিসটা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে, নাহলে এই ঘটনার উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে। আজকে তৃণমূল করছে, কালকে বিজেপিও করবে। বন্ধুগণ, আমার এই ভিডিওটি কেমন লাগলো, আমার এই বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান। আর উৎসাহবর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।